This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমরা সরাসরি নজর রাখবো বোলপুরের এসডিপিও অফিসের দিকে, যেখানে অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দিয়েছিলেন এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, অবশেষে অনুব্রত মণ্ডল তো হাজিরা দিয়েছেন, তিনি কি বেরোচ্ছেন এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তেই তার বেরোনোর জন্য প্রস্তুতি চলছে। পুলিশ কর্ডন করে চারিপাশ ঘিরেছেন এবং সেখানে তার গাড়ি এসছে, যে গাড়িটি আমরা বলতে পারি গাড়ির নাম্বার WBG 0026। সেই গাড়িটি কিন্তু এখনো পর্যন্ত বলা চলে সেই গাড়ি তুমি দেখতে পাচ্ছ। অনুব্রত মণ্ডল হেঁটে বেরিয়ে আসছেন এবং আমরা বলতে পারি যে দীর্ঘ সময় ধরে যে জেরা চললো, দেখো তিনি বেরিয়ে আসছেন, এটি পাঞ্জাবি পরে আছেন এবং সেইখানেই কিন্তু তিনি এবং বলা চলে 2 ঘন্টা জেরা হয়ে গেল। তারপরে অনুব্রত দা কিছু বলবেন, আমরা দেখতে পাচ্ছি কিছু বলবেন, কিছু বলবেন, কিছু বলবেন। দেখো, যে কথা বলছিলাম, অনুব্রত মণ্ডল প্রায় দীর্ঘ সময় পর বেরিয়ে গেলেন সেই গাড়ি করে। সেই গাড়ি নিয়ে তিনি যখন বেরিয়ে গেলেন এবং সেই গাড়িটি, যেটা আমরা বলছিলাম বারবার, এই গাড়িটি কার গাড়ি সেই নিয়েও কিন্তু নতুন করে বিতর্ক দানা বাঁধছে। ফলে বলা চলে যে এই গাড়ি নাসির শেখ বা শেখ নাসির, আরে ঘোড়া 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 কিন্তু শেখ নাসির বা নাসির শেখ তার রিলেটিভের এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত সেটাই জানা যাচ্ছে। ফলে নতুন করে একটা বিতর্ক কিন্তু দানা বাঁধছে। কারণ এই গাড়ি নিয়ে এরপর এই গাড়ি যার বাড়ির গাড়ি, সেই বাড়ির ব্যক্তি সম্পর্কে নতুন করে বিতর্ক রয়েছে। ফলে সব মিলিয়ে আবারও নতুন বিতর্কে জড়াতে পারেন অনুব্রত মণ্ডল। আমরা কিছুক্ষণের মধ্যে আরো নতুন দুটো ব্রেক খবর দেব, শুধু কনফার্মেশনের অপেক্ষায় আমরা আছি। ফলে সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের হাজিরা, সেই হাজিরায় তিনি কতটা সহযোগিতা করলেন সেটা নিয়েও নতুন করে প্রশ্ন উঠে যাচ্ছে। সব মিলিয়ে প্রায় আজকে 27 তারিখের সেই হুমকি, 29 তারিখে ফোন ভাইরাল হওয়া, তারপর দলের তরফে ক্ষমা চাওয়া, তারপর অন্যান্য বিষয় যেগুলো রয়েছে, পরপর 2বার পুলিশের নোটিশ, সেই নোটিশের পর অনুব্রত মণ্ডলের এই হাজিরা। ফলে আজকে সেই হাজিরা কতটা ফলপ্রসূ, তিনি কিন্তু বেরিয়ে গেলেন তিনি হাজিরা দিয়ে বেরিয়ে চলে গেলেন। ফলে সেই হাজিরায় পুলিশ কতটা এগোতে পারলো, মোবাইল ফোন পেল কিনা, এই প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণের মধ্যেই পেতে পারি, সেই সম্ভাবনা রয়েছে। আমরা সেই সময়টুকুর জন্য শুধু অপেক্ষা করছি। অনুব্রত মণ্ডল শুধু গাড়ি করে এসেছিলেন, গাড়িতে 2 জন সঙ্গী ছিল, গাড়ির ড্রাইভার ছিলেন। ফলে পুলিশ প্রোটেকশন ছাড়াই তিনি এসেছিলেন। এবং যে গাড়ির কথা আবারও বলছি, WBG 0026, এই গাড়ি নূরজাহান বিবি নামে একজনের নামে রেজিস্ট্রেশন, বোলপুর RTO-তে। ফলে এই নূরজাহানকে এখনো পর্যন্ত সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে, শেখ নাসির নামে এক ব্যক্তির আত্মীয় এই নূরজাহান বিবি। ফলে সেই গাড়িতে এসেছিলেন শেখ নাসিরকে, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজছি। সব মিলিয়ে নতুন করে আবার বিতর্ক দানা বাঁধছে। অর্থাৎ অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন এতগুলো দিন পর, সেই হাজিরা দেবার পরে তিনি যে গাড়িতে হাজিরা দিতে এলেন, সেই গাড়ির মালিকানা নিয়েও প্রশ্ন উঠছে। এর আগে আমরা দেখেছি অনুব্রত মণ্ডল ব্যবহার করতেন কার গাড়ি, না অনুব্রত মণ্ডল ব্যবহার করতেন আমরা যেটা বলেছিলাম আগে, মলয় পিটের গাড়ি ব্যবহার করতেন। মলয় পিটের যে সামনেই তুমি দেখতে পাচ্ছ সেই গাড়ি করে তিনি এখন বাড়ির পথে রয়েছেন, আমরা তার গাড়ির পিছনে রয়েছি। সব মিলিয়ে আবারও বলছি, এতদিন পর হঠাৎ করে লুকিয়ে উইদাউট সিকিউরিটি একজন ব্যক্তির গাড়ি, যে ব্যক্তির সম্পর্কে এখনো পর্যন্ত সূত্র যা বলছে একাধিক অভিযোগ রয়েছে, সেই ব্যক্তি কোন শেখ নাসির আমরা সেটা কিছুক্ষণ পরই হয়তো জানতে পারবো। সেই ব্যক্তির আত্মীয়ের গাড়ি, শেখ নাসির নামে এক ব্যক্তির আত্মীয়ের গাড়িতে করে অনুব্রত মণ্ডল এলেন SDPO অফিসে। ফলে এখনো পর্যন্ত বলা চলে বিতর্ক নতুন করে বিতর্ক, অনুব্রত মণ্ডলকে ঘিরে কিন্তু বিতর্ক কমার জায়গায় বেরিয়ে চলেছে। আর পুলিশ যাদেরকে খুনের হুমকি দেওয়া হয়েছিল, যাদেরকে বলা চলে কদর্য ভাষা আক্রমণ করা হয়েছিল,
ফোনে যৌন হেনস্থা এটাও বলা চলে, তারপরেও কিন্তু সেই হাজিরা দিয়ে আপাতত তিনি বাড়ির পথে। ফলে এরপর পুলিশ কি স্ট্রং অ্যাকশন নেয়, আদৌ কোনো কঠোর অবস্থান নেয় কিনা, পুলিশ তাকে পরবর্তী সময়ে গ্রেপ্তার করে কিনা, সবগুলোই কিন্তু এখন জিজ্ঞাসা চিহ্নের মুখে। অর্থাৎ হবে কি হবে না আমরা কোনোটাই জানি না। আপাতত অনুব্রত মণ্ডল এসডিপিও অফিসে হাজিরা দিয়ে দীর্ঘ কথাবার্তার পর, জেরা বলি জিজ্ঞাসাবাদ বলি যাই বলি না কেন, সেইটার পর এখন বাড়ির পথে তিনি রওনা দিয়েছেন। তন্ময়, একটি বিষয় স্পষ্ট হতে চাইবো, এই অনুব্রত মণ্ডল তিনি 7 দিন পর অবশেষে তিনি হাজিরাটা দিয়েছিলেন, কিন্তু প্রশ্ন উঠছিল পুলিশ তাকে গ্রেফতার করবে কিনা। কিন্তু যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন, যে কদর্য ভাষা ব্যবহার করেছেন, তারপরেও পুলিশ তাকে গ্রেফতার করার কোনো রকম কোনো পদক্ষেপ নিতেই পারলো না। দেখো একেবারেই যে কথা আমরা বলছি, পুলিশ পদক্ষেপ তো দূরের কথা, দুটি চিঠি পাঠানো, সেই চিঠির পর তার চিঠি আসা, তারপর 5 দিনের তিনি রেস্ট চেয়েছিলেন, 5 দিন তিনি বিশ্রাম নিলেন ঘরের ভিতর, তারপর বিশ্রাম নিয়ে তিনি বেরিয়ে এলেন এবং আজকে এসে একেবারে তুমি দেখতে পেলে হেঁটে হেঁটে বেরিয়ে এলেন এসডিপি অফিস থেকে এবং বেরিয়ে এলেন। পুলিশ কর্ডন করে রেখে দিল। সেই শাহজাহানের ছবি কোথাও মনে পড়ে যাচ্ছে আমাদের, শাহজাহানের ছবি মনে পড়ে যাচ্ছে, যে শাহজাহানের বিরুদ্ধে খুন থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে থানার আইসিকে পেটানো, বিডিওকে পেটানো, নানান ধরনের অভিযোগ ছিল। তারপরে যখন তাকে আদালতে তোলা হচ্ছিল, পুলিশ 10 হাত দূরে ছিল, সে গাটগাট করে রাজকুমারের মতো, প্রিন্সের মতো আদালতে ঢুকেছিল। সেই ছবি আমাদের চোখে এখনো ভাসছে। আজকে যেন অনেকটাই পুলিশকে হুমকি দিয়ে সেই পুলিশের ঊর্ধ্বতন অফিসার, অর্থাৎ বোলপুর থানার আইসির মাথার উপর যিনি রয়েছেন সাব ডিভিশনাল পুলিশ অফিসার এসডিপিও, তার অফিসে হাজিরা দিতে এসে একেবারে সেই রাজকীয় ভঙ্গিতে বেরিয়ে এলেন বীরভূমের বেতাজ বাদশা বা বীরভূমের বাঘ বা ছাল ছাড়ানো বাঘ বা বীরভূমের আমরা দুর্দণ্ড প্রতাপ নেতা যে নামই অভিহিত করি না কেন, সেই অনুব্রত মণ্ডল। ফলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, পুলিশ কতটা ভয় পায় অনুব্রত মণ্ডলকে, আদৌ ভয় পায় কিনা, এই প্রশ্নগুলোই কিন্তু এবার ঘোরাফেরা করবে। অর্থাৎ পুলিশ অ্যারেস্ট করলো না, পুলিশ জিজ্ঞাসাবাদ করলো, হতেই পারে যে পুলিশ এরপর আবার জিজ্ঞাসাবাদ করবে, তারপর গ্রেপ্তার হতে পারে, নাও হতে পারে, আইনের নানা বিষয় রয়েছে। সব মিলিয়ে যেটা বলা যায় সেটা হচ্ছে এই অনুব্রত মণ্ডল, তাকে কিন্তু পুলিশ 10 হাত কর্ডন করে রেখে দিল এবং 10 হাত ধরে রেখে দিল। ফলে সব মিলিয়ে তিনি কিন্তু উত্তর দিলেন না। অনুব্রতদা একটু দাঁড়াবেন, অনুব্রতদা একটু দাঁড়াবেন, অনুব্রতদা একটু দাঁড়াবেন। একটাই প্রশ্ন, একটু দাঁড়াবেন। তিনি ঘাট নাড়িয়ে বললেন যে কোনো উত্তর তিনি দেবেন না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দেওয়ার পর বেরিয়ে তিনি বোলপুরে সেখানে কিন্তু তিনি পৌঁছেছেন। সম্ভবত তন্ময় রয়েছেন আমার সঙ্গে। তন্ময়, সম্ভবত কি তিনি পার্টি অফিস, বোলপুরে যে পার্টি অফিস সেখানে পৌঁছলেন? যে কথা বলছিলাম তোমাকে, তিনি এলেন বোলপুরে যে জেলা পার্টি অফিস রয়েছে, পার্টি অফিসের সামনে গাড়ি থেকে নামলেন, গাড়ি থেকে নেমে ভেতরে হেঁটে এলেন। আমাদের প্রশ্নের উত্তর দেননি। রাজীব কুমারকে ফোন করেছিলেন কিনা, পরে আপনি হুমকি দিয়েছিলেন কিনা, কেন দিয়েছিলেন, কোনো প্রশ্নের উত্তর নেই। এখন তুমি দেখতে পাচ্ছ সেই দরজা, এইখানেই হচ্ছে অনুব্রত মণ্ডল এই ভেতরে রয়েছেন। এই দরজা বন্ধ করা হলো, তার ভিতরেই রয়েছেন তিনি। সব মিলিয়ে বলা চলে অনুব্রত মণ্ডল নাটক জিয়ে রেখে দিলেন, হাজিরা দিলেন, হাজিরা দিয়ে শটান বোলপুর জেলা তৃণমূল পার্টি অফিসে এসে তিনি কর্মীদের সঙ্গে ঢুকলেন। একেবারেই তন্ময়, আমরা সেই ছবিটা দেখাচ্ছি বারবার TV9 বাংলায়, দেখতেই পাচ্ছেন আপনারা। অনুব্রত মণ্ডল তিনি এসডিও অফিস থেকে বেরোলেন, বেরিয়ে গাড়ি করে সোজা তিনি বোলপুরের যে পার্টি অফিস সেখানে পৌঁছে গেলেন। কোন রকম কোনো প্রশ্নের উত্তর তিনি দিলেন না, সোজা লিফটে উঠে গেলেন। লিফটে উঠে তিনি চলে যাচ্ছেন। দেখুন একবার, বারবার তাকে জিজ্ঞাসা করা হয়, একাধিক প্রশ্ন করা হয়, কিন্তু কোন রকম কোনো উত্তর তিনি দেননি।
আবারও দেখাচ্ছি আপনাদেরকে সেই মুহূর্ত যে মুহূর্তে অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দিয়ে বেরিয়ে সরাসরি এসে পৌঁছন বোলপুরের এই পার্টি অফিসে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে এসডি অফিস থেকে বেরোনোর পর অনুব্রত মণ্ডল তিনি গাড়িতে উঠলেন, উঠে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেলেন। বেরিয়ে তিনি সোজা এসে পৌঁছলেন কোথায়? এই বোলপুরে তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে সেখানে তিনি পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর সরাসরি তিনি লিফটে উঠলেন, কোনো প্রশ্নের তিনি উত্তর দিলেন না, বলা যেতেই পারে একেবারে স্পিকটি নট অনুব্রত মণ্ডল। লিফটে উঠে গেলেন তিনি। আমি আবারও সরাসরি তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, একটা প্রশ্ন উঠছিল যে অনুব্রত মণ্ডল তিনি অ্যারেস্ট হবেন কিনা, কিন্তু আজকে যখন তিনি হাজিরা দিয়ে বেরোলেন সেখানে আবারও সেই সমহিমায় অনুব্রত মণ্ডলকে দেখা গেল, সেটা তো বলা যেতেই পারে। কেননা পুলিশ যেভাবে তার গাড়ি ঘিরে রেখেছিল, যেভাবে তাকে বের করা হলো, তাতে তো এটা বলাই যায় অনুব্রত মণ্ডল আবারও সমহিমায় ফিরে এলেন। আমরা আবার যোগাযোগ করবো আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিকের সঙ্গে। তবে যে ছবি আপনাদেরকে বারবার করে দেখাচ্ছে, দেখুন অনুব্রত মণ্ডল তিনি বেরোলেন এসডি অফিস থেকে, একটা দীর্ঘ টানাপোড়েনের পরে অবশেষে আজ তিনি হাজিরা দিয়েছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। অনুব্রত মণ্ডল তিনি দীর্ঘ টানাপোড়েনের পর তিনি আজ হাজিরা দিয়েছিলেন, তাকে একটা জেরা করা হয়, জেরা শেষে আবারও তিনি বেরিয়ে সরাসরি পৌঁছে গেলেন বোলপুরের পার্টি অফিসে। কিন্তু কোনো রকম কোনো প্রশ্নের উত্তর সাংবাদিকদের তিনি দিলেন না। তবে একটা ছবি এখানে উল্লেখযোগ্যভাবে বারবার সামনে আসছে, যখন তিনি বেরোচ্ছিলেন তার গাড়ি কিন্তু কার্যত পুরো পুলিশে ঘিরে রেখেছিল। অনুব্রত মণ্ডলের মুখ্যমন্ত্রী তাকে আশ্বাস এবং অভয় দুটোই দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি পুলিশে হাজিরা দিয়েছেন এবং পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলাদের যে অপমানী দস্তুর, সেটা এই ঘটনায় আরো একবার প্রমাণ হবে। আগামীকাল থেকে আবার দেখবেন হাউস গার্ড, এসকর্ট, সিকিউরিটি নিয়ে অনুব্রত মণ্ডল জেলার বিভিন্ন প্রান্তে যাওয়া শুরু করেছেন। সুতরাং প্রমাণ হবে যে রাজ্যে মহিলাদের অপমান করলেও কোনো শাস্তি হয় না এবং মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বেই এই কাণ্ড ঘটে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, আপনাকে ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে জানাই, অনুব্রত মণ্ডল যে গাড়ি করে তিনি হাজিরা দিতে গিয়েছিলেন সেই গাড়ি নিয়েও এবারে উঠছে বিতর্ক। কেননা কার গাড়িতে এসডিপিও অফিসে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল? কালো রঙের একটা এমইউভি গাড়ি, সেই গাড়ির মালিক কে, এটাই তো সবথেকে বড় প্রশ্ন ছিল। অনুব্রত মণ্ডল যে গাড়িতে পৌঁছলেন তার রেজিস্ট্রেশন নাম্বার WB48Z0026, বোলপুরের এআরটিওর থেকে নথিভুক্ত এই গাড়িটি নূরজাহান বিবি নামে একজনের নামে নথিভুক্ত। কে এই নূরজাহান বিবি? অনুব্রত ঘনিষ্ঠদের দাবি গাড়িটি নাসির শেখ বোলপুরের টোল পার্কিং এর একচ্ছত্র ইজারাদার বলে অনুব্রত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। আর এই নাসির শেখ নূরজাহান নাসিরের আত্মীয় বলেই দাবি অনুব্রত ঘনিষ্ঠদের। আর এই মুহূর্তে আপনাদেরকে বিভিন্ন সময়ের ছবিটা দেখাচ্ছে। একবার দেখুন, অনুব্রত মণ্ডল তিনি এসডিপি অফিস থেকে বেরোলেন, সেখানে গাড়িতে করে, সেই গাড়ি করে তিনি সোজা এসে কোথায় পৌঁছলেন? বোলপুরের পার্টি অফিস। আমি সরাসরি সেখানেই চলে যাবো। বোলপুরের পার্টি অফিস থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, অনুব্রত মণ্ডল কোনো প্রশ্নের উত্তর তো তিনি দেওয়ার চেষ্টাই করলেন না, কোনো কথাই বললেন না, কার্যত একটা স্পিকটি নটের ভূমিকা নিয়েছেন অনুব্রত। দেখো, একেবারেই যে কথা তোমাকে বলছিলাম যে কিছুক্ষণ আগেই, এই অনুব্রত মণ্ডল কোনো প্রশ্নের উত্তর দেননি। পাশাপাশি আমরা বলছিলাম দুখানা ব্রেকিং খবর আমরা রাখবো কনফার্ম হলেই। একটি ব্রেকিং খবর এই যে কালো গাড়িটি, যেটা আমরা আগেই দেখাচ্ছিলাম এসডিপি অফিসের সামনেই যখন ছিল, তখনই আমরা লাইভে ঢুকে সেই জিনিসটা দেখাচ্ছিলাম। এটি হচ্ছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ভবন প্রধান কার্যালয়। এখানেই এলেন অনুব্রত সেই কালো গাড়িটি করে, যে গাড়ির নাম্বার তুমি বললে। আমরা সেই আরটি অফিসের বা পরিবহন যে অ্যাপস রয়েছে গভর্নমেন্টের, পশ্চিমবঙ্গ সরকারের, সেখানে সার্চ করে আমরা পেলাম নূরজাহান বিবির নামে এই গাড়ি, বোলপুর এআরটিওতে রেজিস্ট্রেশন। জানা যাচ্ছে, সূত্র বলছে, বীরভূমের তৃণমূল সূত্র বলছে, গাড়িটি শেখ নাসির বলে একজন আছেন, এক ব্যক্তি, তার আত্মীয়ের গাড়ি। কে এই শেখ নাসির? আপাতত শেখ নাসির হিসেবে যেখানে তিনি পরিচিত, তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, পুলিশের কাছে অভিযোগ রয়েছে। সব মিলিয়ে তাহলে এমন একজন বিতর্কিত ব্যক্তির আত্মীয়ের গাড়িতে অনুব্রত লুকিয়ে এসডিপি অফিসে ঢুকলেন, আবার বেরিয়ে এলেন, সেখান থেকে পার্টি অফিসে এলেন। তাহলে কোথাও কি তার চারিপাশে যারা রয়েছে তাদের নিয়ে প্রশ্ন বাড়তেই থাকছে? এই প্রশ্নটাই কিন্তু উঠছে। পুলিশ মহলেও এই প্রশ্ন উঠেছে, কার গাড়ি করে তিনি এসডিপিও অফিসে গেছেন এবং হাজিরা দিচ্ছেন। মধুকল্পিতা। একেবারেই তন্ময়, আমরা সেই ছবিগুলো বারবার করে দেখাচ্ছি, একাধিক ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অনুব্রত মণ্ডল তিনি বেরোচ্ছেন এসডি অফিস থেকে, বেরিয়ে তিনি সোজা সেই কালো গাড়িতে করে আবারও পৌঁছে গেলেন কোথায় বলুন তো? অনুব্রত মণ্ডল আবারও গেলেন বোলপুরের পার্টি অফিসে। আমি আবারও সরাসরি তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, একটা ছবি
ছবি এই মুহূর্তে কিন্তু ভীষণ উল্লেখযোগ্য। যখন অনুব্রত মণ্ডল হাজিরা দিয়ে বেরিয়ে আসছেন, যখন একটা দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি বেরোচ্ছেন, তখন অনুব্রত মণ্ডল যখন বেরোচ্ছেন তখন তাকে পুলিশ কার্যতাকারে ঘিরে পাহারা দিয়ে তাকে বের করছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে কোথাও গিয়ে অনুব্রত মণ্ডল স্বমহিমায়, অনুব্রত মণ্ডল বীরভূমে সেখানকার বাঘ, সেই যে শব্দগুলো অনুব্রত মণ্ডলের সঙ্গে যেত সেটা আবারও হয়তো ধীরে ধীরে ফিরছে। বিরোধীরা বলছেন পুলিশ তটস্থ ভীষণ ভয় পায় অনুব্রত মণ্ডলকে, যে কারণে গ্রেপ্তার করা দূরের কথা বাড়িতে যাবার সাহস পায়নি। বিরোধীরা বলছেন এই অভিযোগ। দুই, অনুব্রত মণ্ডল আজকে গেলেন চুপচাপ লুকিয়ে, মিডিয়াকে এড়িয়ে ভিতরে ঢুকলেন, বেরোলেন যখন তুমি দেখলে একেবারে সেই বীরভূমের বাঘ বলো, দণ্ডপ্রতাপ নেতা বলো, যিনি পুলিশকে খুনের হুমকি দিয়েছেন, পুলিশের বাড়ির লোকেদেরকে সেক্সুয়াল অ্যাবিউসমেন্টের যিনি ফোনেতে হুমকি দিচ্ছেন যে আমি এই করব তাই করব, সেই রকম সাংঘাতিক অভিযোগ, পাশাপাশি ঘেরাও করে কোয়ার্টার থেকে বের করে মারতে বের করে আসবে, এমন মারাত্মক অভিযোগ যার নামে রয়েছে, পুলিশ কর্ডন করে রেখে দিল, তিনি গিয়ে গাড়িতে চেপে বেরিয়ে গেলেন। আবারও বলছি, সন্দেশখালী শাহজাহানের সেই ছবি দেখেছিলাম, আজকে তারই একটা রেপ্লিকা, তারই একটা বলা চলে পুনর্গঠন আমরা যেটাকে বলি, এটাও যেন কোথাও সেটা একটা অনুব্রত মণ্ডল। আবারও মনে করিয়ে দিলেন তিনি আজকে অনুব্রত মণ্ডল। পুলিশ ধারে কাছে নয়, পুলিশ কর্ডন করে তাকে বেরিয়ে যেতে সাহায্য করলো। তিনি কেন এসডিপি অফিসে এসেছিলেন ভালো করে বুঝতে হবে। তিনি এসডিপি অফিসে এসেছিলেন বোলপুর থানার আইসিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে, অকথ্য কদর্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে। আমি যদি দেখাই, এখান থেকে ঠিক 50 মিটার দূরেই হচ্ছে বোলপুর থানার মূল গেট। তুমি সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছ তারপরের গেটটি হচ্ছে বোলপুর থানা। তাহলে একদিকে জেলা পার্টি অফিস, সেখানে রয়েছেন কে? বোলপুর থানার আইসিকে যিনি খুনের হুমকি দিচ্ছেন তিনি। গেলেন এসডিপি অফিস, তার ইচ্ছে মতন গেলেন, 5 দিন রেস্ট, তারপর যাব, দুবার পুলিশের চিঠি, কোনো তোয়াক্কা নেই, কোনো কেয়ার নেই। গেলেন একেবারে কোমরে হাত দিয়ে রাজার মতো বেরিয়ে এলেন, গাড়িতে উঠলেন, বিতর্কিত ব্যক্তির গাড়ি, সেই গাড়িতে করে পার্টি অফিস এলেন, কোনো উত্তর না দিয়ে গটগট করে গেলেন, লিফটে উঠলেন, দোতলায় চলে গেলেন। অর্থাৎ তুমি বুঝতে পারছো পুলিশের ভূমিকা কোন জায়গায়। সে জেসিবি হোক, জয়ন্ত সিং হোক, শাহজাহান হোক, অন্য কোনো ব্যক্তি হোক, বারবার যে ছবি আমরা দেখি, এখানে সরাসরি পুলিশ ওইখানকার ব্যক্তিদের বিরুদ্ধে অন্য অভিযোগ ছিল, এখানে পুলিশকে প্রাণনাশের হুমকি দেওয়ার পরেও সেই নেতা এইভাবেই বেরিয়ে এলেন। ফলে তিনি কতটা প্রভাবশালী সেটা তুমি বুঝতেই পারছো। কিন্তু তন্ময়, একটা বিষয় এক্ষেত্রে কিন্তু ভীষণ উল্লেখযোগ্যভাবে নজরে পড়ছে, হয়তো গোটা রাজ্যের মানুষের নজরে পড়ছে, যে অডিও ভাইরাল হয়েছে সেখানে অনুব্রত মণ্ডল যে কদর্য ভাষা ব্যবহার করেছেন, সেক্ষেত্রে এই যে পুলিশ অফিসার, তার বউ, তার মা, প্রত্যেককে কার্যত কদর্য ভাষায় তিনি আক্রমণ করেছেন, মহিলাদের আক্রমণ করেছেন। কিন্তু তারপরেও মাথা উঁচু করে তিনি এসডি অফিসে ঢুকছেন, সেখান থেকে মাথা উঁচু করে বেরিয়ে চলে আসছেন। পুলিশের ভূমিকা তাহলে কোথায়? দেখো, এটাই পুলিশের ভূমিকা। তিনি নিজের ইচ্ছে মতন গেলেন এসডিপি অফিসে। আমরা জানি না এসডিপি অফিসে তিনি ফোন করেছিলেন তারপর গেছেন কিনা, আমরা জানি না এসডিপি অফিস থেকে তাকে ফোন করা ছিল যে এবার আপনি আসুন 5 দিন শেষ, আমরা জানি না। তিনি তার ইচ্ছে মতন এসডি অফিসে গেলেন, এমনটাই এখনো পর্যন্ত সাদা চোখে দেখা যাচ্ছে। তিনি এসডি অফিসের ভিতরে গিয়ে বসলেন, তাকে কিছু আইনগত কথাবার্তা তার সাথে হলো, তারপর সেখানে ভিতরে তিনি চা খেয়েছেন, না জল খেয়েছেন, নাকি অন্য কিছু খেয়েছেন, না কিছু খাননি, আমরা কেউ জানি না। সেখান থেকে তিনি বেরিয়ে এলেন, পুলিশ কর্ডন করে রইল, অর্থাৎ আমরা যাতে তার কাছে পৌঁছতে না পারি, প্রশ্ন করতে না পারি, তাকে গেট খুলে দেওয়া হলো, তাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, তার গাড়িটা ওখানে কর্ডন করে বের করে দেওয়া হলো। ভাবো, যে পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ, প্রাণনাশের হুমকি, তার বাড়ির মা এবং স্ত্রীকে অকথ্য ভাষায় তাদেরকেও হুমকি যে এই ঘটনা ঘটতে পারে, তারপরেও একজন নেতা বলে তিনি সেই পুলিশের সামনে, একজন প্রভাবশালী বলেই বোধহয় অনুব্রত মণ্ডল এইভাবে বারবার পার পেয়ে যেতে পারে। কিন্তু এখানেই তো উঠছে প্রশ্ন যে পুলিশ তাহলে কি করছে, পুলিশ তাহলে কাদের পাশে দাঁড়াবে? এই প্রভাবশালী নেতাদের যদি এইভাবে বের করে নিয়ে আসা হয়, এইভাবে যদি তাদেরকে ছাড় দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আপাতত তোমাকে ধন্যবাদ তন্ময়। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।